যোদ্ধা রাজকুমারী আলাইনা, আমিও দেখি এই অন্ধকার জগতের রাজকুমার আর্থার ইলানের সম্মুখে আদৌ তুমি টিকতে পারো কিনা। পারলে রক্ষা করে নাও নিজের রাজ্যকে। আমি আসছি। রাত্রি নেমে জঙ্গলের চারিদিকটা অদ্ভুত আধারে আচ্ছাদিত। আকাশে অর্ধখণ্ডিত চন্দ্রটাও আজ যেন রক্তিম বর্ণ ধারণ করেছে। জঙ্গলের গভীর থেকে ক্রমশ হিংস্র প্রাণীদের আওয়াজ কর্ণকুহুরে প্রবেশ করছে। দূর দূরান্ত থেকে নিশাচর প্রাণীদের ডাক বাতাসের সাথে ভেসে বেড়াচ্ছে। সাথে মাথার উপর দিয়ে দলে দলে বাদুড় উঠছে। জঙ্গলের দিকে চোখ যেতে এমন গা ছমছম পরিবেশে যেন শরীর হিম শীতল হয়ে গেল নেওয়াজের। নওয়াজ লণ্ঠন হাতে সরু পথ ধরে সামনের দিকে এগোচ্ছিল। পেশায় একজন বণিক সে। ব্যবসার কাজে অচেনা এই রাজ্যে পদচারণ করেছিলেন। কাজ শেষ করে ফিরতে ফিরতে তার আজ বেশ রাত হয়ে গেল তার। সে মূলত এই রাজ্যের রহস্যময়ী রাজকুমারী আলায়নার সাথে সাক্ষাৎ করতে এসেছিলেন। তবে রাজকুমারী তার সাথে সরাসরি কথা বলেননি। সে আজ পর্যন্ত লোকের মুখে শুনে এসেছে এই রাজ্যের রাজকুমারী মুখশ্রী নাকি কেউ দেখেনি। তিনি সবসময় নিজেকে পর্দার আড়ালে ঢেকে রেখেছিলেন। এই রাজ্যের রাজার মৃত্যুর পর পরবর্তী ওয়ারিশ হিসাবে 18 বছর পর থেকে রাজ্যের সকল ভার তার উপরে। রাজ্যের কোনো প্রয়োজনে বিশেষ ব্যক্তিদের সাথে কথা বলা অথবা সাক্ষাৎকারের প্রয়োজন হলে তিনি পর্দার আড়ালেই নাকি কথা বলেন। আরও শুনেছেন তিনি নাকি অনেক দয়ালু একজন রাজকুমারী। রাজ্যের প্রজাদের সুখ দুঃখ সর্বদা তিনি পাশে থেকেছেন। তার রাজ্যে প্রত্যেকটা প্রজার মুখে মুখে তাদের রাজকুমারীর প্রশংসা। আজ বণিক নিজের চোখে তার প্রমাণ পেলেন। তবে তার কাছে রাজ্যটা বেশ অদ্ভুত বলে মনে হলো। এ রাজ্যে চারিদিকে লাল টকটকে গোলাপের ঘেরা। এমনকি রাজকুমারী আলায়নার প্রাসাদও সব জায়গায় লাল গোলাপের সমারোহ। গোলাপগুলো স্বাভাবিক গোলাপের তুলনায় ভিন্ন। কেমন যেন জ্বলজ্বল করছে। কাছ থেকে দেখলেই মনে হবে যেন তাজা রক্তের রং এই গোলাপের মাঝে উপস্থিত। রাজ্যটি সবার কাছে ব্লাড রোসের রাজ্যের নামে পরিচিত। রাত্রি হয়ে যাওয়াতে রাজকুমারী তাকে আজকের রাতটা প্রাসাদে অতিবাহিত করতে বলেছিলেন, কিন্তু কাল তার জরুরি কাজ থাকার কারণে ফিরতে হবে ভেবে তাড়াহুড়ো করে তিনি রাজকুমারীকে জানিয়ে একটু আগে রওনা হয়েছেন। 7-5 ভাবতে ভাবতে নির্জন পথ ধরে সামনে এগোচ্ছিলেন তিনি। হঠাৎ তার অনুভূত হলো তার পেছনে কেউ একজন এসে দাঁড়ালো। তড়িৎ দেখার জন্য তিনি পেছন ফিরে তাকালেন, তবে আশা অনুরূপ কাউকে দেখতে পেলেন না। অচেনা আতঙ্কে তার বুক ধক করে উঠল। তবুও বাহিরে থেকে নিজেকে স্বাভাবিক রাখার প্রয়াসে তিনি এগিয়ে যেতে লাগলেন। অগত্যা তার প্রত্যেকটা পদক্ষেপের আওয়াজের সাথে তাল মিলিয়ে যেন তিনি অন্য কারোর পায়ের আওয়াজ পাচ্ছেন। মনকে সান্ত্বনা দিয়ে তিনি বোঝালেন হয়তো তারই ভুল ধারণা হবে। এই ভেবে তিনি আবারও পা বাড়াতেই যাবে, তখন পাশে থাকা ঝোপ থেকে কেমন যেন একটা গোংরানির আওয়াজ ভেসে কানে এলো। কোনো হিংস্র প্রাণী ভেবে তিনি আঁতকে উঠে কয়েক পা পিছিয়ে গেলেন। পর মুহূর্তে তিনি দেখলেন অন্ধকার ভেদ করে অদূর থেকে দুটো লাল টকটকে লোভাভূত চোখ তার দিকে তাক হলো। আচমকা আতকে চোখ তার কোঠর থেকে বেরিয়ে আসতে চাইল। ভয়ে তার অন্তর আত্মা জমে গেল। শরীর বেয়ে টপ টপ করে ঘাম ঝরতে লাগলো। হাত পা ক্রমশ কম্পন শুরু করে দিয়েছে। মুহূর্তে তিনি কোনো উপায়ন্তর না পেয়ে জীবন বাঁচাতে প্রাণপণে ছুটতে লাগলেন। ছুটার সময় পথের কোনো হদিশ তার ছিল না। এলোমেলো হয়ে ছুটতে ছুটতে একসময় তিনি জঙ্গলের গভীরে গিয়ে থামতে তার বোধ হলো তিনি অনেক বড় একটা ভুল করে ফেলেছেন। হাতের লণ্ঠনটাও হাত থেকে কোথায় যেন পড়ে গেছে, তার কোনো ঠিক নেই। ভুল সঠিকের দর কষাকষির মাঝে মাটিতে পড়া শুকনো পাতা মুচমুচিয়ে ভাঙার খসখস আওয়াজে সে ঘাড় ঘোরাতে দেখল বিশাল আকৃতির একটা অদ্ভুত প্রাণী তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে। অন্ধকারে তার বিকৃত মুখাবয় বোঝা দায়, তবে যতটুকু বোঝা যাচ্ছে তার পিঠে বিশাল দুটি কালো পালকের ডানা, হাতে বড় বড় সূচালো বিশাল বিশাল নখ। নিজের চোখকে অবিশ্বাস হচ্ছে তার সামনে দাঁড়ানো প্রাণীটিকে দেখে। সে জোরে চিৎকার দিতে যাবে তার আগে সে অদ্ভুত প্রাণীটি ডানা ঝাপটে এসে তার উপর ঝাঁপিয়ে পড়ল। কোনো প্রকার আওয়াজ মুখ থেকে বের করার আগেই প্রাণীটি তার ঘাড়ে নিজের সূচালো দুটি দাঁত বসিয়ে দিল। লোকটি ব্যথায় ছটপট করতে লাগলো। বাঁচার শেষ চেষ্টা করতে হাত পা ছোটাছুটি করতে লাগলো, কিন্তু কোনো লাভই হলো না।
প্রাণীটি তার তীক্ষ্ণ ধারালো দাঁত দিয়ে তার শরীরের সমস্ত রক্ত নিমিষে চুষিয়ে নিল। পর মুহূর্তে বাঁচার বৃথা চেষ্টা বাদ দিয়ে মৃত্যুর নির্মম যন্ত্রণায় ছটপট করতে করতে লোকটার নিতর রক্তশূন্য ফ্যাকাশে দেহটা মাটিতে লুটিয়ে পড়ল। লোকটার শরীরে সমস্তটুকু রক্ত পান করেই তবে প্রাণীটি লোকটিকে ছুঁড়ে ফেলল। শিকার কেঁপে মুখে তার তৃপ্তি হাসি ফুটে উঠল। প্রত্যেকদিন সকালে রাজকুমারী আলাইনা ভোরের রাজ্যের তদারকি করতে নিজের পছন্দের ঘোড়া সাওয়ারিতে বের হন। আজও ঠিক তাই। সকালের মিষ্টি কুয়াশায় এসে গা ছুঁতে আলাইনা তার শরীরের বস্ত্রটা আর একটু ভালো মতো টেনে নিল। তার ঘোড়া এগিয়ে চলেছে প্রাসাদের দ্বার পেরিয়ে। পেছনেই আছে তার উজির আর দেহরক্ষীদের ঘোড়া। অদ্ভুতভাবে আলাইনা যতটুকু পথ এগোচ্ছে, পথে থাকা ব্লাড রোজগুলো ততই তার সংস্পর্শে এসে আরও সজ্জীবিত হচ্ছে। চলতে চলতে এক পর্যায়ে জঙ্গলের সরু পথটা ধরে এগোতে গিয়ে নির্জন রাস্তায় পড়ে থাকা কিছু একটা আলাইনার দৃষ্টি আকর্ষণ করলো। সে রক্ষীদের হাতের ইশারায় থামিয়ে দিয়ে নিজে ঘোড়া থেকে নেমে পড়ল। সেদিকটাই এগিয়ে কাছাকাছি যেতে সে দেখল একটা নিথর দেহ উপুর হয়ে মাটিতে পড়ে আছে। দূর থেকে যতটুকু বোঝা যাচ্ছে তার দেহ পুরো ফ্যাকাশে রং ধারণ করেছে। মনে হচ্ছে যেন তার শরীরের সমস্ত রক্ত চুষে ফেলা হয়েছে। আলায়না উজিরকে বলল লোকটাকে তুলে সোজা ঘুরিয়ে রাখতে। উজির রাজকুমারীর আদেশে লোকটাকে সোজা করে দিতে বিস্ময়ে রাজকুমারীর মুখশ্রী ভাবাবেগ পরিবর্তন হলো, যা নেকাবের ভিতর থেকে কারো কাছে স্পষ্ট হলো না সেটা। রাজকুমারী আরেকটু এগিয়ে গিয়ে বলল, এটা তো সেই লোকটা না যে কাল আমার সাথে সাক্ষাতের জন্য প্রাসাদে এসেছিল? তার এই করুণ অবস্থা হলো কি করে? আপনারা কি এই বিষয়ে কিছু জানেন? রাজকুমারী প্রশ্নের বিজ্ঞ উজির মাথা নিচু করে উত্তরে বলল, এ বিষয়ে কিচ্ছু জানি না রাজকুমারী, তবে খোঁজ করে জানাচ্ছি। কথার মাঝে রাজকুমারী খেয়াল করলো লোকটার ঘাড়ের কাছে বরাবর দুটো ছিদ্র ক্ষত হয়ে আছে, যা থেকে রক্ত জমে শুকিয়ে আছে। আলায়নার তখন ভাবুক হয়ে আদেশ করে বললেন, হয়তো কোনো হিংস্র প্রাণীর কাজ এটা, তবে এর আগে এই রাজ্যে এমন মৃত্যু কারুর দেখিনি। খোঁজ লাগান তবে। রাজকুমারীর কথায় উজির মাথা নুয়ে জানালো তার শীঘ্রই এর উত্তর বের করবে। রাজকুমারী পুনরায় নিজের ঘোড়ায় চড়তে যাবে, তার আগেই তার কানে এলো একটা জোরালো সংকেত। এই সংকেত যুদ্ধের সংকেত। তার বাবার মৃত্যুর পর থেকে রাজ্যের দখলের জন্য অনেকে ওত পেতে আছে। আলায়না সর্বদা তার রাজ্যের সুরক্ষায় প্রাণপণে নিজেকে নিয়োজিত রাখে। তার কাছে প্রায় কিছুদিন যাবৎ পার্শ্ববর্তী সাম্রাজ্য থেকে হুমকির বার্তা আসছে। সেই বার্তায় সে রাজ্যের রাজা আলায়নাকে সামান্য মেয়ে বলে তাচ্ছিল্য করে স্বেচ্ছায় রাজ্য ত্যাগ করার হুমকি জানিয়েছে। অন্যথায় সে তার সৈনিক নিয়ে আক্রমণ করবে তার রাজ্য। আলায়না সে বার্তা তাকে পাল্টা জবাব পাঠিয়ে দেওয়াতে হয়তো পরবর্তী রাজ্য থেকে কোনো ফিরতি বার্তা ছাড়াই এই আক্রমণ করা হয়েছে। আলায়না ভাবনায় তার সময় নষ্ট না করে দ্রুত প্রাসাদে গিয়ে সৈন্যদের প্রস্তুত করে ময়দানে পাঠিয়ে দেয়। সে নিজেও যুদ্ধের পোশাক আর বর্ম পরে তলোয়ার হাতে তাদের পেছনে হাজির হন। আলায়না যে কোনো পরিস্থিতিতে সর্বদা আগে থেকেই প্রস্তুত রাখে নিজেকে। এর মধ্যে সামনে প্রতিপক্ষ সৈন্যদের ঝাঁক এসে উপস্থিত, তারা আক্রমণের জন্য প্রস্তুত। আলায়না ময়দানে এসে নামতেই তার সুরক্ষায় সৈন্যরা তাকে চারিপাশ থেকে ঘিরে নেয়। বিপক্ষ দলের সৈনিকদের নেতৃত্ব দিতে সে রাজ্যের রাজাও তাদের সামনে উপস্থিত হয়েছে। মুখে তার তাচ্ছিল্যের হাসি। এসব দেখে আলায়না একটুও দমল না, বরং তাদের আক্রমণের অপেক্ষায় নিজেকে প্রস্তুত রাখল। প্রতিপক্ষ দল আগেই আক্রমণ হানতেই আলায়না তার সৈন্যদের পাল্টা আক্রমণের আদেশ ছুড়ল। এভাবে দুপক্ষে আক্রমণের যুদ্ধ আরও বৃহৎ আকার ধারণ করল। আলায়না দেখিয়ে দেওয়া কৌশলে সৈন্যরা একে একে বিস্তীর্ণ হয়ে তলোয়ার চালিয়ে আঘাত হানে। এক পর্যায়ে আলায়নার সৈন্যরা এগিয়ে যাচ্ছিল, বিপক্ষ দল প্রায় পরাজিত হয়ে যাচ্ছিল। ঠিক সে সময় পরাজয় মেনে না নিতে পেরে রাজা তার এক সৈনিককে আদেশ করায় সে কাপুরুষের মতো পেছন থেকে এসে আলায়নার উপর তলোয়ার দিয়ে আঘাত করতে গেলে আলায়না পূর্বেই সজাগ হয়ে সরে গেল। তবে তার এক বিশ্বস্ত সৈনিকের গায়ে সেই কোপটা লেগে সে মুহূর্তে সেখানেই শহীদ হলো।
চোখের সামনে নিজের বিশ্বস্ত সৈনিকের মৃত্যু দেখে আলায়না ক্রোধে নিজের তলোয়ার চালিয়ে কয়েক মুহূর্তের ব্যবধানে তার গর্দান শিরোচ্ছেদ করে দিল। সকলে অবাক চোখে তার পরখ করে আবারও লড়াইয়ে মনোনিবেশ করে। এক পর্যায়ে যুদ্ধে বিজয়ী রাজকুমারী আলায়না হয়, আর সে তার কৌশল আর বুদ্ধিমত্তা দিয়ে যুদ্ধের মোড় পুরোপুরি পাল্টে দেয়। বিপক্ষ রাজ্যের রাজা হেনস্থা হয়ে রাজকুমারীর কাছে ক্ষমা চাইতে বাধ্য হয় এবং যুদ্ধে পরাজিত হওয়ার শর্ত সাপেক্ষে নিজের রাজ্যের দখল রাজকুমারীর হাতে দিতে বাধ্য হয়। এই যুদ্ধের পর রাজকুমারীর প্রতি তার পূর্বের ধারণা পুরোপুরি বদলে গেল। নিজের করা ভুলের মাসুল তাকে নিজ রাজ্যের রাজত্ব খুঁয়ে চুকাতেই হলো। কিছুক্ষণের মধ্যে বাতাসের সাথে রাজকুমারী বিজয়ের খবর মিশে গেছে চারিদিকে। প্রজারা সবাই রাজকুমারীর প্রশংসায় পঞ্চমুখ। সর্বকালের মতো এবারও তারা তাদের রাজকুমারীর বীরত্বের মুগ্ধ। তারা তাদের রাজকুমারীর নাম দিয়েছে যোদ্ধার রাজকুমারী, যে কিনা নিজের রাজত্বের সুরক্ষার জন্য সর্বদা যান বাজি রেখে হলেও প্রস্তুত। রাজকুমারী প্রাসাদে প্রবেশ করতেই চারিদিকে তার নামে জয়ধ্বনি হতে লাগলো। রাজকুমারী ফেরার খবর পেতেই ভেতর থেকে রাজকীয় ভঙ্গিতে হেঁটে এলেন রানী আতিয়া বেগম। তার পেছনে এলো আরো কিছু দাসী। আতিয়া বেগম রাজকুমারী আলায়নার আম্মা এবং এই রাজ্যের রানী। রানীমার চোখে চিন্তার ছাপ স্পষ্ট দেখে আলায়নার মুখে মিষ্টি একটা হাসি রেখে জিজ্ঞাসা করলো, তুমি কি আবারও আমায় নিয়ে চিন্তায় ছিলে আম্মা? রানী মুখ গোমরা করে উত্তরে বললেন, তা নয় তো কি, এভাবে আর কতদিন? নিজের জীবনের কি মায়া নেই তোমার? একটা বা চিন্তা করেছো তোমার কিছু হলে তোমার মায়ের কি হবে? একজন মেয়ে হয়ে তুমি এতগুলো পুরুষের সাথে জোরে কখনোই পেরে উঠবে না। তাই তো কৌশল খাটিয়ে তাদের পরাজিত করি। ভাগ্যে জোরে বারবার আল্লাহ তোমাকে রক্ষা করেছেন বলে যে সব সময় এমনটা হবে তার কোনো ঠিক নেই। আমি এর আগেও বলেছি, এখনও বলছি, তোমার বিয়ে করে নেওয়া উচিত। তাহলে এই রাজ্যেও একটা নতুন রাজা পাবে আর তুমি হবে এই রাজ্যের রানী। আম্মা, আমি নিজের সুরক্ষা নিজেই করতে পারি। আমার কারোর সাহায্যের প্রয়োজন নেই। কন্যাদের যুদ্ধের ময়দানে নামতে নেই। আমি তোমার মা, তোমার চিন্তা সর্বদা আমার মাথায় ঘুরপাক খায়। আমি চাই তুমি শীঘ্রই বিয়ে করে নাও, যেন তোমার স্বামী এই রাজ্য পরিচালনা করে তোমাকে যেন আর যুদ্ধের ময়দানে না নামতে হয়। আলায়না কিছু বলতে যাবে তার আগে আতিয়া বেগম হাতের ইশারায় তাকে থামিয়ে আবারও বললেন, আর কোনো কথা নয়, আমি দেশ বিদেশের লোক লাগিয়ে পাত্রের খোঁজ করা শুরু করে দিয়েছি। ভালো পাত্র পেলেই তোমাকে বিয়ে করতে হবে, এটাই আমার আদেশ। মায়ের জেদে অসহায় গলায় আলায়না বলল, আচ্ছা, সেটা না হয় দেখা যাবে পরে। রাতে রাজকুমারী তার কামরায় অবস্থান করছিল। ঠিক তখন একজন দাসী এসে দরজায় করাঘাত করে অনুমতি নিয়ে তাকে জানালো উজির নাকি তাকে তলব করেছে। রাজকুমারী নিজেকে নিকাবে মুড়িয়ে দরবারে উপস্থিত হলো। উজিরের চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট। পূর্বে রাজকুমারীর বাবা বেঁচে থাকাকালীন তিনি তার বাবারও উজির ছিলেন। বাবার বয়সী এবং বাবার পূর্বের উজিরের দায়িত্বে থাকায় আলায়না তাকে অঢেল সম্মান করে। আলায়না উপস্থিত হতে উজির চিন্তিত গলায় মাথা নিচু করে বললেন, আমি সকালের ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছিলাম রাজকুমারী। রাজকুমারীর ইশারায় অনুমতি দিতে উজির কথা এগিয়ে আবারও বলতে শুরু করলো, সেই বণিকের মৃত্যু স্বাভাবিক কোনো প্রাণীর কারণে হয়নি। তার মৃতদেহ গবেষণা করে পাওয়া গেছে সেটা কোনো এক অস্বাভাবিক হিংস্র পশুর আক্রমণে হয়েছে, যা জঙ্গলি কোনো পশুর আক্রমণের থেকে ভিন্ন। তার শরীরে বড় বড় নখের আঁচড়ের গভীর দাগও পেয়েছে তারা। শরীরে কোনো রক্ত ছিল না, পুরো দেহ তার রক্ত শূন্য। উজির থেমে কপালে চিন্তার ছাপ ফেলে আবারও বলল, পূর্বের অভিজ্ঞতা অনুযায়ী অবস্থা পর্যবেক্ষণ করে আমি ভিন্ন কিছু একটা আজ করতে পারছি, কিন্তু তা কিভাবে সম্ভব? কথাগুলো মন দিয়ে শুনে আলায়না কপালে কয়েক ধাপে ভাঁজ পড়ে। সে চিন্তিত গলায় উজিরকে প্রশ্ন করে বলল, কি আজ করতে পারছেন আপনি? হয়তো এই প্রাণী রক্তচোষা পিশাচ। মানে, সেটা আবার কি? আমাকে ক্ষমা করবেন রাজকুমারী, আমি আপনাকে এই বিষয়ে আর কিচ্ছু বলতে পারবো না। রানীমায়ের নিষেধাজ্ঞা রয়েছে।
দয়া করে অর্ধেক কথা বলে বাকি কথা গোপন করবেন না। আমাকে বলুন, আমার রাজ্যের সুরক্ষায় আমার জানার প্রয়োজন রয়েছে। আম্মাকে আমি সামলে নেব। রাজকুমারীর আদেশে উজির বলতে শুরু করলেন। আপনার জন্মের পূর্বে হঠাৎ করে একদিন রাজ্যে অশুভ কালো ছায়ার আগমন ঘটল। রাজ্যের সকলে আতঙ্কিত হয়ে পড়ল। এমনতা অবস্থায় জানা গেল তারা নাকি রক্তচোষা, আরেক ভাষায় ভ্যাম্পায়ার। কিন্তু কারোর জানা নেই কোথা থেকে এসেছে এমন হিংস্ররূপী প্রাণী। রাতের আঁধারে তারা এই রাজ্যের প্রজাদের উপর হামলে পড়ে এক এক করে তাদের শিকার বানাচ্ছিল। এমন পরিস্থিতিতে আপনার পিতা রাজ্য রক্ষার দুশ্চিন্তায় পড়ে যায়। তিনি সে রাতে স্বপ্নে দেখে শীঘ্রই তার একটা কন্যা সন্তান দুনিয়াতে আসবে, যে কিনা হবে এসবের সমাধান। রানীমা তখন সন্তান সম্ভবা ছিলেন। রাজার স্বপ্নের পরপরই আপনার জন্ম হয়, আর অদ্ভুতভাবে আপনার জন্মের সাথে সাথে রাজ্য জুড়ে রক্তগোলাপ ফুটে যা শুধুমাত্র আপনার উপস্থিতিতে সঞ্জীবিত হয়। এই গোলাপের অলৌকিক ক্ষমতার কারণে তারা এই রাজ্যের ত্রিসীমানায় আসতে অক্ষম হয়। তবে আমার প্রশ্ন, এত বছর পর তারা কি করে ফেরত আসলো? তাহলে কি রক্তগোলাপের ক্ষমতা অকার্যকর হয়ে গেল? কুমারী বিস্ময় নিয়ে বলল। কি বলছেন এসব? আম্মা কেন লুকিয়েছে আমার থেকে? কারণ উনি চাননি আপনার উপর এসবের অশুভ ছায়া পড়ুক। আগে আপনি নিশ্চিত হন এই বিষয়ে যে এটা আসলে সেই রক্তচোষার কাজ কিনা। পরে আমি না হয় এর বিহিত বের করব। কথা শেষ করে রাজকুমারী সেখান থেকে চলে যায় তার বাবার পুরনো গ্রন্থাগারের কোনো সমাধানের খোঁজে। কেননা তার বাবার গ্রন্থাগারে সকল বিষয়ে সকল ধরনের বই পুস্তক উপস্থিত। বিশাল দরজাটির সামনে এসে দাঁড়িয়ে ঝুলে থাকা বড় তালাটি খুলে সে ভিতরে প্রবেশ করল। রাতের আধারে লণ্ঠন জ্বালিয়ে একটা কেদারা টেনে বসে নানান পুঁথিপত্র ঘেটে ভ্যাম্পায়ার সম্পর্কে পুস্তক খোঁজা শুরু করলো সে। অনেক খোঁজাখুঁজির পর একটা তাক থেকে পুরনো বই সে খুঁজে পেল, যার উপরে মলাটে লেখা একটি শব্দ, ভ্যাম্পায়ার। বইটিতে আগ্রহী দৃষ্টি ফেলে আলাইনা সেটা খুলে দেখতে ব্যস্ত হয়ে পড়ল। আধারে তলিয়ে যাওয়া কক্ষের মাঝে বিশাল পালঙ্কে পা এলিয়ে শরীর নিথর করে বসে আছে এক বিশাল দেহের পুরুষ। তার সম্পূর্ণ গায়ে কালো কাপড়ে আচ্ছাদিত, এমনকি মুখে অগ্রভাগ অবধি হুন্ডির আস্তরণে মোড়ানো, যার দরুন তার মুখমণ্ডল অর্ধেক আবৃত হয়ে আছে। হাতে ধরে রাখা স্বচ্ছ কাচের গ্লাসে লাল রঙের তরল দৃশ্যমান। গ্লাসটি থেকে সেই তরল সেই থেকে পান করছে, যেন কিছু একটা ধ্যানে মগ্ন সে। তার ধ্যান ভঙ্গ হলো যখন তার কক্ষে এসে প্রবেশ করলো এক কালো পোশাকধারী লোক। তাকে দেখেই সেই চোখ মুখ তীক্ষ্ণ করে তাকালো সেদিকে। তার রাগ অনুমান করে কক্ষে প্রবেশ করা লোকটির কণ্ঠে ভীতি নিয়ে কাঁপতে কাঁপতে বলল, একটি প্রয়োজনীয় সংবাদ জানাতে এলাম প্রিন্স। প্রিন্সের হাতের ইশারায় বলার অনুমতি দিতে লোকটি ভয় কাটিয়ে মনের সাহস সঞ্চার করে বলল, রাজকুমারী আলাইনা তিনি আবারও আরেকটা যুদ্ধে বিজয়ী হয়েছেন। আরও একটা রাজ্যের দখল এখন তার কাছে। লোকমুখে তার বীরত্বের প্রশংসা শোনা যাচ্ছে। রানী তার বিয়ের জন্য পাত্র খুঁজছেন। কথাটা শোনা মাত্রই প্রিন্স ইলহার মুখের হুন্ডিটা উপরে তুলতেই তার সুদর্শন মুখশ্রী ঠোঁটের কোণ ঘেঁষে সদ্য দৃশ্যমান হলো বাঁকা এক পৈশাচিক হাসি। মুখের কালো ফ্যাকাশে সাদা যেন রক্তশূন্য, ঠান্ডা আর গভীর গলায় সে আওড়ালো, বিয়ের প্রস্তাব পাঠানো হোক রাজকুমারী আলাইনার কাছে। লোকটি ভয় নিয়ে কোনো মতে উচ্চারণ করলো, প্রিন্স, যদি আপনার বাবা মানে আমাদের রাজা জানতে পারে তাহলে সমস্যা হবে। ইলহান বিরক্ত নিয়ে তাকে থামিয়ে বলল, আহা, সে বিষয়ে তোমাকে ভাবতে হবে না, যেটা বলেছি করো। ড্যাডকে কিছু জানাতে হবে না। ইলহানের আদেশ পেয়ে লোকটি সম্মান জানিয়ে কক্ষ ত্যাগ করল। ইলহান মুখের আগের ন্যায় বাঁকা হাসি অক্ষুণ্ণ রেখে বলল, যোদ্ধা রাজকুমারী আলাইনা, আমিও দেখি এই অন্ধকার জগতের রাজকুমার আর্থার ইলহানের সম্মুখে আদৌ তুমি টিকতে পারো কি না। পারলে রক্ষা করে নাও নিজের রাজ্যকে। আমি আসছি। রাজদরবারে পত্র হাতে রাজকীয় সত্তা বজায় রেখে নিজ সিংহাসনে বসে আছেন রাজকুমারী আলাইনা। কিছুক্ষণ আগে একজন বার্তাবাহক এসে পত্রটি পৌঁছে দিয়ে গেছে তার দরবারে, যা মূলত দূরের এক রাজ্যের রাজকুমার হতে প্রেরিত বিবাহের প্রস্তাবপত্র। এত রাজকুমারের বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় পর অবশেষে এই অবশিষ্ট
প্রস্তাব পত্রটি হাতে নিয়েছিল সে। রাজকুমারীর পাশে উজির দাঁড়িয়ে আপাতত রাজকুমারী পত্রটি পড়তে মনোযোগী। সে পত্রটি পড়ে যা বুঝলো, রাজকুমার খুবই বিনয়ীভাবে যত্ন সহকারে মিস হাতে এক একটা শব্দ তুলে ধরেছেন। এটি রাজকুমার আথার ইলহানের প্রেরিত পত্র। অন্যদিকে উজি তার সামনে দাঁড়িয়ে মুখে রাজকুমারের বীরত্বের প্রশংসা করে যাচ্ছে। রাজকুমারকে তার অন্যান্য রাজকুমারের তুলনায় আলাদা মনে হলো। পত্রটিতে স্পষ্টভাবে কিছু কথা লেখা ছিল যা কৌশলে রাজকুমারীর হৃদয়কে প্রভাবিত করতে সক্ষম হলো। সেখানে লেখা ছিল, আমার প্রণয়ীন রাজকুমারী আলায়না। সত্যি বলতে প্রথমবারের মতো যে রাজকুমারী আমার হৃদয়ে ভালোবাসার উষ্ণতা দিয়ে ছুঁতে পেরেছে সেটা হচ্ছে একান্তই আপনি, আমার যোদ্ধার রাজকুমারী। বহুবার শুনেছি আপনার বীরত্বের প্রশংসা আর প্রত্যেকবারই মুগ্ধ হয়েছি। যে কোনো পরিস্থিতিতে আপনার কারো কাছে মাথা নত না হওয়ায় জানান দেয় ঠিক যেন নারী রূপে আমারই বিপরীত সত্তা আপনি। আপনাকে কখনো না দেখে মনে মনে খুব গভীরভাবে আপনার প্রেমে পড়ে গেছি আমি। এ যেন হৃদয়ে জটিল কোনো এক অসুখ। তাই এই অসুখের সমাধান করতে আর দেরি না করে বিবাহের প্রস্তাব উপস্থাপন করলাম আপনার নিকট। বাকিটা সম্পূর্ণ আপনার মতামতের ভিত্তিতে হবে। তবে নিশ্চয়তা দিচ্ছি আপনার জন্য আমি সেরা হব, কারণ রাজকুমারীদের মধ্যে যেমন আপনি অপরাজিত তেমনি রাজকুমারের মধ্যেও আমি অপরাজিত। তাই বলবো, আপনার মতো সেরা রাজকুমারীর জন্য আমার থেকে সেরা রাজকুমার খুঁজে পাওয়া দুষ্কর প্রায়। বিশ্বাস না হলে একবার অনুসন্ধান করে দেখতে পারেন। আমি অবশ্যই আপনার উত্তরের অপেক্ষায় রইব, আমার হৃদয়ের রানী। আপনার একান্ত প্রণয়ী রাজকুমার আথার ইলহান। স্বভাবস্বরূপভাবে রাজকুমারীর কখনো কোনো পুরুষের প্রতি আগ্রহ ছিল না। মায়ের আদেশ বিধায় সে বিয়ের জন্য রাজি হয়েছে। তবে এই প্রথমবারের মতো রাজকুমারী রাজকুমারের লেখার কথাগুলো আর তার বীরত্বের কাহিনী শুনে মুগ্ধ হলো। সে মনে মনে মুগ্ধ হলেও মুখে গাম্ভীর্যতা এঁটে উজিরকে উদ্দেশ্য করে বলল, রাজকুমারের নাম এখানে আর্থার ইলহান লিখা। ওনার নাম এমন অদ্ভুত হওয়ার কারণ? উজির রাজকুমারীর প্রশ্নের সাবলীল জবাবে বললেন, রাজকুমারের মা বাবার ধর্ম ভিন্ন ছিল। ওনার মা মুসলিম এবং বাবা ছিল খ্রিস্টিয়ান বিধায় তার নাম এমন রাখা হয়েছিল। পরে অবশ্য তার বাবা মুসলিম হয়েছেন, সেই সূত্রে রাজকুমারও ঠিক তাই। রাজকুমারী সবটা শুনে আবারও প্রশ্ন করল, তার ব্যাপারে আপনার জানা সকল তথ্য কি শতভাগ সত্যি? জি রাজকুমারী, শতভাগ সত্যি। আমি তবুও আপনার সন্তুষ্টির জন্য আবারও সৈন্য লাগিয়ে খোঁজ করব। ঠিক আছে। আলায়না রাজকুমারের বার্তার জবাবে কিছু লিখে সেটা উজিরের হাতে দিয়ে বলল, এটা রাজকুমারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন। পত্র হাতে উজির সম্মান জানিয়ে সেখান থেকে প্রস্থান করল। রাতে রাজকুমারী আলায়নার পাঠানোর পত্র হাতে আয়েশি ভঙ্গিতে বসে আছে রাজকুমার ইলহান। ঠোঁটের কোণে লেগে আছে তার সেই চিরাচরিত বাঁকা হাসি। মুখে বিড়বিড় করে পড়ল রাজকুমারীর লেখা বাক্যটি, এতই যদি নিজেকে অন্য সব রাজকুমারের তুলনায় সেরা মনে হয় তবে সেটা সম্মুখে উপস্থিত হয়ে প্রমাণ করুন। আমি রাজকুমারী আলায়না, মুখের কথা নয় বরং কর্মে বিশ্বাসী। বাক্যটি পড়েই রাজকুমার ঘর কাঁপিয়ে উচ্চস্বরে হেসে ফেলল। সেই হাসিতে ছিল দাম্ভিকতা যা অক্ষুণ্ণ রেখেই সেই মুখে আওড়ালো। মনে হচ্ছে তুমি প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছো আমার সাথে। এটা স্বীকার করতেই হয়। বেশ বুদ্ধিমতী আর কৌশলী তুমি। ঠিক আছে, তবে প্রস্তুত থেকো, আমি আসছি। কোথায় যাচ্ছ তুমি? হঠাৎ এমন প্রশ্নে রাজকুমার তার লাল মণিযুক্ত চোখ জোড়া তুলে চেয়ে দেখল দরজার স্বয়ং তার পিতা রাজা ন্যাথানিয়ান দাঁড়িয়ে। সে ইতিমধ্যে হয়তো তার সব কথা শুনে ফেলেছে। এমন পরিস্থিতিতে বাবার এমন প্রশ্নে অপ্রস্তুত না হয়ে প্রিন্স অনায়াসে মিথ্যা বলল, কিছুদিনের জন্য শিকারে অন্য এক রাজ্যে যাওয়ার কথা ভাবছিলাম। তুমি কোন কাজে এসেছো? রাজা আরেকটু এগিয়ে এসে প্রিন্সের কাঁধে তার হাত রেখে গর্ব নিয়ে বলতে শুরু করলো, তুমি অনেক ভালো এগোচ্ছ। ভাম্পায়ার রাজ্যের সকল আশা এখন তোমাকে নিয়ে। এত বছর পর তোমার মাধ্যমে আবারও ভাম্পায়াররা তাদের ক্ষমতা ফিরে পেতে চলেছে। ভাম্পায়ার রাজ্যের সবচেয়ে শক্তিশালী রাজকুমার হিসেবে তুমি সফল হবে আশা করি। তবে এখনো অনেক কাজ বাকি। ইলহান ব্রুকুসকে প্রশ্ন করলো,
কি কাজ? নেথানিয়েল প্রত্যুত্তরে বলল, ব্লাড রোজের শক্তি ব্যবহার করে ভ্যাম্পায়ার রাজ্যকে যুগ যুগের জন্য আরও শক্তিশালী এবং অমর করে তোলা, যেটা তোমার দ্বারাই সম্ভব। তুমি সাধারণ ভ্যাম্পায়ারের তুলনায় ভিন্ন। সাধারণ ভ্যাম্পায়াররা পারবে না এই ফুলের শক্তি ভেদ করতে, কারণ ব্লাড রোজের কাছাকাছি থাকলে এর অলৌকিক শক্তিকে ভ্যাম্পায়াররা দুর্বল হয়ে পড়ে এবং নিজের শক্তি হারিয়ে ফেলে। এটাই আমাদের একমাত্র দুর্বলতা, আর এই দুর্বলতাকে কেন্দ্র করেই নিজেদের পরিচয় গোপন রেখে মানব সমাজে অবস্থান করতে হচ্ছে আমাদের। তবে তুমি পারবে এই দুর্বলতাকে আমাদের শক্তিতে রূপান্তরিত করতে। এই ফুলের শক্তি তোমার কোনো ক্ষতি করতে পারে না, এর কারণ তো তুমি জানোই। তোমার শরীরে ভ্যাম্পায়ারের সাথে সাথে মানুষের রক্তও প্রভাবিত হচ্ছে। এই ফুলের শক্তি সঞ্জীবিত হয় রাজকুমারী আলায়ানার সংস্পর্শে। আমি চাই তুমি কোনো এক উপায় বের করে সেই ফুলের শক্তিকে আমাদের শক্তি বৃদ্ধিতে ব্যবহার করো, যাতে আর কোনো দুর্বলতা আমাদের মাঝে অবশিষ্ট না থাকে। আমাদের শত্রুপক্ষের ভ্যাম্পায়াররা রাজা থিউসিসের নজরেও এই ফুলের শক্তিতে, তাই খুব সাবধানে সব করতে হবে। বুঝতে পেরেছি। তবে আমি আমার কাজে অটল, তোমাকে এ নিয়ে ভাবতে হবে না। আমি জানি তুমি পারবে। রাজকুমার মনে মনে আওড়ালো, পারবো, তবে ভিন্ন কৌশলে, যেটা এখন তোমাদের গুণাক্ষরও জানানো যাবে না। নিজের শত্রুকে কাছাকাছি রেখে ফাঁদে ফেলতে আমাকে এটা করতেই হবে। পিতার সাথে কথা শেষ করে রাজকুমার শিকার খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। রাত তখন গভীর, নিশাচরেরা সজাগ। জঙ্গলে গভীরে হিংস্র প্রাণীদের আনাগোনা, যেখানে কোনো মানুষের চিহ্ন অবধি নেই। অনেক খোঁজাখুঁজির পর রাজকুমার কোনো শিকারই খুঁজে পেল না। এদিকে তার রক্তের পিপাসা বেরিয়ে চলেছে, নিজেকে আর নিয়ন্ত্রণ রাখা সম্ভব হচ্ছে না। নিয়ন্ত্রণ হারিয়ে জঙ্গলের রাস্তা পেরিয়ে সে দ্রুত গতিতে মানব বসতির দিকে এগোতে থাকে। তখনই তার চোখে পড়ে রাতের অন্ধকারে এক ছোট্ট মেয়ে, যে কিনা বারান্দায় তার পুতুল নিয়ে শুয়ে আছে। শিকার হাতের কাছে পেতেই ইলহান তার জলজল করা লোভভূত দৃষ্টি নিয়ে বাচ্চাটির দিকে এগোতে থাকে। তখনই তার কানে এসে লাগে বাচ্চাটির বলা কথা। কান পেতে দিতে সে শুনতে পায় বাচ্চাটি ঘুমের করে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলছে, মা, তুমি কেন আমার রেখে চলে গেলে? নতুন মা রোজ মারধর করে আমায়, মতো খেতে দেয় না, আমি কাজ করতে পারি না, তাও আমাকে দিয়ে করাই। সে আসার পর থেকে বাবাও আর আগের মতো আমায় ভালোবাসে না। তুমি ফিরে এসো মা। বাচ্চাটির আহাজারি শুনে ইলহান কিছুটা পিছিয়ে গেল, যেন এই মুহূর্তে তার রক্ত পিপাসু সত্তা উপড়ে গেছে। তখন হঠাৎ ইলহানের চোখের সামনে থেকে হাওয়ায় বেগে কোথা থেকে যেন তারই মতো এক রক্ত পিপাসু উড়ে এসে বাচ্চাটাকে খপ করে ধরল তার শিকার বানাতে। বাচ্চাটার ঘাড়ে তার দাঁত বসানোর আগে ইলহান চোখের পলকে বাচ্চাটিকে চিনিয়ে নিল সেই ভ্যাম্পায়ারের থেকে। সাথে সাথে ভ্যাম্পায়ারটির চোখ দুটি হিংস্রতার সাথে জ্বলজ্বল করতে শুরু করলো, যেটা উপেক্ষা করে ইলহান বলল, এখান থেকে চলে যায় আইদান। ইলহানের কথার আয়দান আরও ক্ষিপ্ত হয়ে উঠল। আয়দান ভ্যাম্পায়ার রাজ্যের অন্য আরেক রাজকুমার, যার বাবার সাথে রাজকুমার ইলহানের বাবার পূর্বে শত্রুতা। সেই জের ধরে আয়দানের সাথে ইলহানেরও শত্রুতা। বাচ্চাটাকে আড়াল করতে আয়দান রাগে জ্বলতে জ্বলতে বলল, আমার শিকার আমাকে ফেরত দে ইলহান, না হলে খারাপ হয়ে যাবে। ইলহান কোনো প্রত্যুত্তর করলো না, বরং বাচ্চাটাকে নিয়ে চোখের পলকে বারান্দা দিয়ে ঘরের ভিতরে নিয়ে গিয়ে খাটে শুয়ে দিয়ে বেরিয়ে বারান্দার দরজা নিজেই জাদুর শক্তি প্রয়োগ করে এমনভাবে আটকে দিল, যেটা খোলার সাধ্য আয়দানের নেই। বাচ্চাটা ঘুমের ঘরে কিছুই টের পেল না। সেটা দেখে আয়দান আরও কয়েক ধাপের রাগে ফেটে পড়ল। ইলহানের মুখে বাঁকা হাসি নিয়ে বলল, লড়তে চাইলে আয়। স্পষ্ট হুমকি দিয়ে ইলহান ঝড়ের গতিতে জঙ্গলের ভিতরে চলে গেল। আয়দানও ফুসতে ফুসতে ইলহানের পেছনে ছুটল। জঙ্গলের গভীরে এসে থামতে তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে গেল। ইলহান নিজের বড় ধারালো নখ বের করে আয়দানের পেটে দাবিয়ে দিল। আয়দানও তার ধারালো নখ ইলহানের বুকে ঢুকিয়ে দিল। এক পর্যায়ে তাদের ধস্তাধস্তি মারাত্মক আকার ধারণ করল। ইলহান তার শক্তিশালী এক থাবায় আয়দানকে দূরে ছুঁড়ে মারল। আয়দান গুরুতর আঘাত পেয়ে আর্তনাদ করে উঠল। অগত্যা অদূর থেকে উড়ে এসে ইলহানের পিতা নেথানিয়েল আর আয়দানের পিতা থ্যাডিউস পুত্রদের এমন অবস্থা দেখে তাদের থামিয়ে দিল। ইতিমধ্যে আয়দান আর ইলহান একে অপরকে নোকের আঁচড়ে ক্ষতবিক্ষত করে ফেলেছে। ছেলের এমন অবস্থা দেখে রাজা নেথানিয়ান আয়দানের পিতা থ্যাডিউসকে হুমকি দিয়ে নিজের ছেলেকে নিয়ে সেখান থেকে উড়ে চলে এলো।
আয়রান তখনও নিজের শিকার কেড়ে নেওয়ার দুঃসাহসের জন্য ইলহানের দিকে হিংস্র দৃষ্টি নিয়ে তাকিয়েছিল, যেটা দেখে ইলহান তাচ্ছিল্য হেসে নিজের বিস্তৃত পালকযুক্ত ডানা ঝাপটাতে ন্যাথেনিয়ালের সাথে উড়ে চলে গেল। রাজা ন্যাথেনিয়ালের সম্মুখীন হয়ে দাঁড়িয়ে আছে ইলহান, চোখে মুখে হাবভাব তার শান্ত, যেন একটু আগে কিছুই হয়নি। ন্যাথেনিয়াল পুত্রের দিকে তীর্যক দৃষ্টি ফেলে জিজ্ঞাসা করল, হ্যালো বন্ধুরা, আমি মিতুমণি। এতক্ষণ ধরে ধৈর্য সহকারে ভিডিওটি শোনার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, আপনারা অবশ্যই একটি করে লাইক এবং যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর হ্যাঁ, কমেন্টে অবশ্যই আপনাদের মতামতটি জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।